আচ্ছা, কেমন হবে যদি তুমি আত্মাদের সাথে কথা বলতে পারো, যাদেরকে খুন করা হয়েছে, এবং তারা এসে তোমাকে বলে যে তাদেরকে কিভাবে খুন করা হয়েছে, আর তুমিও সে আত্মাদের সাহায্য করতে শুরু করো। এমনই ইউনিক একটা ড্রামা নিয়ে হাজির হয়েছি আজ, যেটা একই সাথে ভরপুর কমেডি, রোমান্স আর হালকা একটু হরর ফিলিংসও দিবে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কোরিয়ান গপ্প এবং আমাদের আজকের ড্রামা স্পুকি ইন লাভ। সিরিজের শুরুতেই আমরা নির্জনে একটা জায়গা দেখি। অন্ধকারের মধ্যে কেউ একজন মাটি খুঁড়ে একটি পুরাতন ফোন উদ্ধার করে। ফোনটি হাতে নিতেই হঠাৎ তীব্র লাইটের আলো এসে পড়ে তার চোখে। আলোর উৎস ধরে দেখা যায় দাঁড়িয়ে আছেন প্রসিকিউটর ক্যাং। ক্যাং একজন আইনজীবী, আর যে মেয়েটি মাটি খুঁড়ছিল সে হচ্ছে আমাদের ইউরি। মৃত ব্যক্তির ব্যবহৃত ফোনটি ইউরির হাতে দেখে ক্যাং সেটি তার কাছে চান, কিন্তু ইউরি দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হয়। তাদের এই জায়গায় দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে দুজনেই পরিস্থিতি সামলে নেয়। পুলিশ তো প্রথমে ভেবেছিল কোনো কাপল হয়তো এখানে ডেটে এসেছে। শেষ পর্যন্ত ফোনটি পুলিশের কাছে হস্তান্তরিত হয়। ক্যাং কৌতূহল নিয়ে ইউরিকে প্রশ্ন করে সে মাঝরাতে কেন এই নির্জন জায়গায় এসেছে এবং লাশটির অবস্থানই বা সে কিভাবে জানলো। ক্যাং কথা বলার মাঝে পুলিশ অন্য কাজের জন্য ডাকে। ক্যাং ঘুরে তাকাতে দেখে ইউরি সেখানে নেই। আসলে ইউরি দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি দেখছিল। তার ঠিক পাশেই এসে দাঁড়ায় এক অদৃশ্য আত্মা। ইউরি বিশেষ এক ক্ষমতার অধিকারী। সে খালি চোখে আত্মাদের দেখতে পায় এবং তাদের অসমাপ্ত কাজের সমাধান করে মুক্তি পেতে সাহায্য করে। ইউরি তাকে শান্ত করে বলে, তোমার শরীর খুঁজে পেতে হয়তো কিছুটা দেরি হয়েছে, তবে অপরাধী খুব শিগগিরই তার শাস্তি পাবে। ইউরির কথা শেষ হতেই আত্মাটি ধীরে ধীরে শান্তিতে বিলীন হয়ে যায়। গল্প আমাদের নিয়ে আসে 6 বছর আগের ঘটনায়। একটি বিশেষ মুহূর্তে ইউরিকে ভালোবাসার প্রস্তাব দেয় তার প্রেমিক, কিন্তু ইউরি ইতস্তত বোধ করে বলে, আমাকে বিয়ে করলে তোমাকে সারা জীবন একটা অদ্ভুত ভয়ের মধ্য দিয়ে যেতে হবে। ছেলেটি হেসে তা উড়িয়ে দেয় এবং ইউরির হাত থেকে গ্লাভসটি খুলে একটি আংটি পরিয়ে দেয়। তাদের আংটি বদল সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বাইরে যাওয়ার সময় ইউরির প্রেমিকের মনে পড়ে সে আসল রিংটি গাড়িতে ফেলে এসেছে। সে লিফটে করে পার্কিং লটে যাওয়ার জন্য ওঠে, কিন্তু হঠাৎই লিফটটি অদ্ভুতভাবে বন্ধ হয়ে আবার চালু হয়। দরজা খুলতে ছেলেটি এক ভয়ানক দৃশ্য দেখে। তার চারপাশে কেবল বিশাল সমুদ্রের জলরাশি। ভয়ে আতঙ্কিত হয়ে সে লিফটের বোতাম চাপতে থাকে, কিন্তু চারপাশ থেকে পানি ঢুকতে শুরু করে এবং একটি আত্মা পানির নিচে তার পা ধরে টানতে থাকে। দীর্ঘ সময় পার হয়ে গেল, সে ফিরে না আসায় ইউরি পার্কিং লটে গিয়ে দেখে তার প্রেমিক ট্রমার মধ্যে দাঁড়িয়ে আছে। ইউরি কাছে যেতে সে চিৎকার করে ওঠে, আমার কাছে এসো না, তোমার সাথে থাকলে সত্যি সত্যি ভূত আমার পিছু নেবে। এটা জানলে আমি কখনোই তোমার হাত ধরতাম না। আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সে আরও দাবি করে ইউরির পেছনে থাকা সেই অদ্ভুত সত্তাকে সে দেখে ফেলেছে। ভয়ে কাঁপতে থাকা ছেলেটি ইউরিকে একাকী ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। মানে আমরা তো এতদিন শুনে এসেছি যে অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালায়, এবার দেখছি ভূত দেখেই জানালা দিয়ে পালাচ্ছে। তো যাই হোক, ইউরি এক গভীর হতাশায় পড়ে যায় এবং ভাবতে থাকে সে হয়তো কখনোই কোনো স্বাভাবিক জীবন পাবে না। গল্প বর্তমান সময়ে চলে আসে। আদালতে প্রসিকিউটর ক্যাং একটি হাই প্রোফাইল কেস লড়ছিলেন অভিযুক্ত পাং সুংজের বিরুদ্ধে, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে বিচারক পাং সুংজেকে খালাস দিয়ে দেন। আদালতের বাইরে এসে সুংজে ক্যাংকে ছোট বানানোর জন্য জিজ্ঞাসা করে, হেরে গিয়ে কেমন লাগছে প্রসিকিউটর ক্যাং? ক্যাং শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দেন, গেম এখনও শেষ হয়নি, আপিল করব এবং তোমাকে অবশ্যই জেলে পাঠাবো। কেস শেষে ক্যাং তার গ্র্যানির সাথে প্রার্থনায় যান। ফেরার পথে মহিলা ক্যাংকে একটি অদ্ভুত সতর্কবার্তা দেন, সে যেন ব্ল্যাক মানকি বছরে জন্ম নেওয়া কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কই না জড়ায়। এখন তোমরা ভাবতে পারো এই ব্ল্যাক মানকি আবার কি? এটা বলতে পারো যে এটা এক ধরনের রাশিচক্র। কোরিয়ান সংস্কৃতি অনুযায়ী এই রাশিচক্রের মধ্যে জন্ম নেওয়া মানুষ অশুভ হয়ে থাকে। এদিকে শহরের অন্য প্রান্তে একটি ট্যাক্সিতে এক লোক ওঠে। ড্রাইভার গন্তব্য জিজ্ঞাসা করতেই লোকটি হঠাৎ একটি ধারালো ছুরি বের করে হামলা করার চেষ্টা করে। অন্যদিকে পাক সুংজের খালাস পাওয়ার খবর দেখে ইউরির বোন হারি তার দাদিকে বলে সুংজে এখন নির্দোষ, তাই তার সাথে হারির বিয়ে দেওয়া যায় কিনা। ইউরি ঘরে ঢুকলে দাদি এ বিষয়ে তার মতামত জানতে চান। ইউরি স্পষ্ট জানিয়ে দেয় ব্যবসার সাথে সম্পর্কের কথা ভাবা যেতে পারে, কিন্তু সুংজে সে পুরোপুরি তার বাবার টাকার উপর বেঁচে থাকা এক পরজীবী, ওর সাথে বিয়ে না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। রাতে নিজের ঘরে ডিনার শেষে একটি ছোট্ট তাঁবুর ভেতরে ঘুমানোর চেষ্টা করছিল ইউরি। ঠিক তখনই একটি আত্মা এসে তাঁবুর জিপার খোলার চেষ্টা করে তাকে বিরক্ত করতে থাকে। ইউরি বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে শান্তিতে থাকতে দেবে না, তাই তো? ঠিক আছে, চলো তোমার কাজ শেষ করে আসি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অতীতে এক শামান বা তান্ত্রিক ইউরিকে বলেছিল আত্মাদের সাহায্য করলে কেবল সে নিজের জীবনে কিছুটা শান্তি পাবে। এদিকে এক দোকানে কিছু কেনার সময় প্রসিকিউটর ক্যাং একটি সন্দেহভাজন লোকের পোশাক দেখে সন্দেহ করেন। কাকতালীয়ভাবে ইউরিও সেখানে উপস্থিত ছিল। সন্দেহভাজন দুজন লোক গাড়িতে উঠে পালিয়ে যেতে চাইলে ইউরি নিজের গাড়ি নিয়ে তাদের পিছু নেয়।
ঠিক সেই মুহূর্তে কিছু না ভেবেই প্রসিকিউটর ক্যাং ইউরির গাড়িতে উঠে পড়েন এবং গাড়ি তাড়া করতে বলেন। ইউরি গাড়ি চালানোর সময় ক্যাং তাকে ডান দিকে যেতে বললেও ইউরি বাদিকে গাড়ি ঘুরিয়ে দেয়, কারণ আত্মারা ইউরিকে সঠিক ও শর্টকাট রাস্তার দিক নির্দেশনা দিচ্ছিল। অবশেষে তারা সেই গাড়িটিকে ঘিরে ফেলে। ক্যাং বাইরে বেরিয়ে অপরাধীদের মুখোমুখি হতেই শুরু হয়ে যায় তীব্র হাতাহাতি। মারামারির এক পর্যায়ে ইউরি ক্যাংকে নির্দেশ দেয় গাড়ির পেছনের ট্রাঙ্কটি খুলতে। ক্যাং ট্রাঙ্ক খুলতে ভিতরে একটি মৃতদেহ দেখতে পায়, যা ছিল সেই নিখোঁজ ট্যাক্সি ড্রাইভারের। পুলিশ এসে পৌঁছালে আত্মাটি ইউরিকে কৃতজ্ঞতা জানিয়ে মুক্তি লাভ করে। পরের দিন অফিসে প্রসিকিউটর ক্যাং পাহাড়ে পাওয়া ফোনের রহস্য নিয়ে তদন্ত শুরু করেন। তার সহকারী জানায় ফোনটি অন হওয়ার ঠিক 30 মিনিট আগে একটি পাবলিক বুথ থেকে পুলিশকে কল করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দামি জুতো দেখে সহকারী নিশ্চিত করে দেশে এই মডেলের জুতো এসেছে মাত্র 3টি এবং এর দাম প্রায় 1 কোটি টাকা। ক্রেতাদের তালিকা বের করতে ক্যাং একটি পরিচিত নাম দেখতে পায়, সান ইউরি। সে রিনা গ্রুপের প্রধান উত্তরাধিকারী এবং দেশের এক অভিজাত হোটেলের সিইও। ক্যাং তৎক্ষণাৎ ইউরির বিলাসবহুল হোটেলে হাজির হন এবং তার পরিচয়পত্র দেখিয়ে ইউরির সাথে দেখা করতে চায়। ক্যাংকে দেখে ইউরি চতুরতার সাথে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ক্যাংও তার পিছু ধাওয়া করে ঘরের দরজার সামনে পৌঁছে যায়। ইউরি দরজার ভেতরের পাশে দাঁড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ক্যাং সজোরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ইউরি ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে ক্যাং তাকে জড়িয়ে ধরে সামনে নেয়, কিন্তু ইউরি তাকে স্পর্শ করতে দিতে চায় না, তাই সে নিজের হাত দুটো উপরে তুলে রাখে। কি মনে হয়, ক্যাং কি ইউরির হাত স্পর্শ করতে পারবে? ক্যাংও কি সে মৃত আত্মাদের দেখতে পারবে? ঠিক এই টান টান উত্তেজনার মুহূর্তে প্রথম পর্বের সমাপ্তি ঘটে। আমি এর বাকি এপিসোডের ভিডিও রেগুলার আপলোড দিয়ে যাব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। আর কোনো কোরিয়ান ড্রামা বা মুভি রিকোয়েস্ট থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।